नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম। অবশেষে অতি ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন ইয়াগি বা ঘূর্ণিঝড় ইয়াগি 200 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ল উত্তর ভিয়েতনাম উপকূলে এবং ভিয়েতনাম জুড়ে কিন্তু লন্ডভন্ড করে দিয়েছে এই ঘূর্ণিঝড় ইয়াগি এবং আগামীতে এটা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে কিন্তু আসছে এমনটা কিন্তু আভাস দিয়ে দিল বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা। ইতিমধ্যে একাধিক আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা এই ঘূর্ণিঝড়টির কিন্তু গতিপথ প্রকাশ করেছে। তো যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসছে এই শক্তিশালী ঘূর্ণিঝড় নিয়ে, তাতে এই শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াগি ভিয়েতনাম উপকূলে তছনছ করার পর ধীরে ধীরে এগোবে উত্তর পশ্চিম দিকে এবং তারপরে একের পর এক দেশ অতিক্রম করে এটা কিন্তু পৌঁছাবে মায়ানমারে। সেখান থেকে শক্তিশালী নিম্নচাপ রূপে আমাদের উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা সংলগ্ন মণিপুর হয়ে বাংলাদেশে প্রবেশ করবে এবং তারপরে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলের ওপর দিয়ে এটা কিন্তু পৌঁছে যাবে পশ্চিমবঙ্গে। ঠিক আছে, তো আপনাদের সমস্ত গতিপথ দেখাবো। ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা এই গতিপথ প্রকাশ করেছে, যেখানে কোন গতিপথ ধরে এই ঘূর্ণিঝড়টি এগোবে এবং এর প্রভাবে কোন কোন অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে, একই সঙ্গে কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি কি অবস্থায় কোন জায়গায় অবস্থান করছে, সমস্ত কিছুই আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, এই মুহূর্তে কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেটা কিন্তু ল্যান্ডফল করে গেছে উত্তর ভিয়েতনাম উপকূলে, কিন্তু ল্যান্ডফল করে গেছে। এখনও ল্যান্ডফলের প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়নি, মানে অর্ধেকের বেশি অংশ কিন্তু ল্যান্ডফল হয়ে গেছে। জাস্ট ঘূর্ণিঝড়ের যে টেলটা রয়েছে অর্থাৎ শেষের দিকের অংশটা সেটা কিন্তু এখনও ল্যান্ডফল হওয়া বাকি রয়েছে। আপনাদের একটু প্লে করে দেখিয়ে দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যে উত্তর ভিয়েতনাম জুড়ে কি তাণ্ডব চালাচ্ছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন ইয়াগি। দেখতে পাচ্ছেন হ্যানয়, ভিয়েতনামের যে হ্যানয় অঞ্চল রয়েছে এবং যে উত্তর সাইডটা রয়েছে এই অঞ্চল জুড়ে কিন্তু কার্যত লন্ডভন্ড অবস্থা করে দিয়েছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াগি। এই মুহূর্তে 200 কিলোমিটার গতিবেগে কিন্তু এটা এগোচ্ছে উত্তর পশ্চিম দিকে, দেখতেই পাচ্ছেন। এবারে আপনাদের একটু ইনফ্রারেড মোড করে দেখাই এই মুহূর্তে ঘূর্ণিঝড়টির কি অবস্থা। দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো ভালো বুঝতে পারছেন এই মুহূর্তে যে উত্তর ভিয়েতনাম হ্যানয়ের ওপর দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে, ধীরে ধীরে কিন্তু পশ্চিম দিকে সরবে এবং এটা ভিয়েতনামের পর লাওসে পৌঁছাবে। তারপরে কিন্তু এটা মায়ানমারের দিকে আসতে পারে এবং তারপরে এটা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারত হয়ে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসবে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় ইয়াগি বা সুপার টাইফুন ইয়াগি সেটা কিন্তু 201 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগোচ্ছে। দেখতে পাচ্ছেন বাতাসের বেগ 201 কিলোমিটার প্রতি ঘন্টা, এই গতিবেগে কিন্তু এটা এগোচ্ছে। তা বুঝতেই পাচ্ছেন কতটা ভয়ঙ্কর রূপে মানে ভিয়েতনামের ওপর তাণ্ডব চালাচ্ছে। যে আপডেট উঠে আসছে বিভিন্ন অঞ্চল থেকে, ভিয়েতনামের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর ঘরবাড়ি নষ্ট হয়েছে এবং বন্যায় অর্থাৎ অতিবৃষ্টির কারণে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, প্রচুর গাড়ি মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষের প্রাণহানি হয়েছে। এরকম বিভিন্ন খবর কিন্তু উঠে আসছে ভিয়েতনাম থেকে এবং সংলগ্ন চীন থেকে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব এই শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াগি বা টাইফুন ইয়াগির গতিপথ। ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করার পর একাধিক আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা তার গতিপথ প্রকাশ করেছে, যেখানে আমরা দেখে নেব কোন গতিপথে এটা এগোবে এবং এর অঞ্চলে অর্থাৎ এর র্যাডারের মধ্যে কোন কোন অঞ্চল পড়বে, কোন কোন অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে। আবহাওয়া সংস্থা BOMA এই সংস্থা যে সম্ভাব্য গতিপথ প্রকাশ করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু উত্তর ভিয়েতনামে ল্যান্ডফল করেছে অতি ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াগি এবং এই মুহূর্তে কিন্তু 201 কিলোমিটার গতিবেগে এগোচ্ছে এবং এরপর এটা উত্তর পশ্চিম দিকে সরে এটা যাবে লাওসের দিকে। দেখতে পাচ্ছেন আজকে রয়েছে 201 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং আগামীকাল এটা শক্তি একটু হারাবে। আপনাদেরকে দেখিয়ে দিই, আগামীকাল 46 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগোবে সকাল 11টার দিকে এবং যাবে লাওসের পর কোথায় যাবে, এরপর যাবে সংলগ্ন চীন এবং সংলগ্ন ভিয়েতনামের দিকে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সোমবার 9 তারিখ 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এটা এগোবে, তারপরে মঙ্গলবার 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এগোবে এবং তারপরে পৌঁছাবে মায়ানমারের দিকে। মায়ানমারে
এটা বুধবার 18 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার 27 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, এবং তারপরে দেখতে পাচ্ছি পশ্চিম দিকে সরবে, এবং পশ্চিম দিকে সরে এটা কিন্তু ত্রিপুরার ওপর দিয়ে এটা চলে আসবে বাংলাদেশে। শুক্রবার নাগাদ 41 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এটা কিন্তু ত্রিপুরার কাছে আসবে, অর্থাৎ দক্ষিণ ত্রিপুরার কাছে আসবে। তো বুঝতেই পাচ্ছেন যে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করে কিন্তু এটা শক্তি বাড়াবে, কিছুটা হলেও শক্তি বাড়াবে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা এবং তারপরে সংলগ্ন অঞ্চল, তারপরে ঢাকার ওপর দিয়ে যাবে। শনিবার 33 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু ঢাকার ওপর দিয়ে এটা উত্তর পশ্চিম দিকে এগোবে, এবং তারপরে বাংলাদেশের রাজশাহী হয়ে তারপরে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের মালদা এই অঞ্চলের ওপর দিয়ে যাবে বিহারের ভাগলপুরে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মালদায় প্রবেশ করবে রবিবারের কাছাকাছি সময়, কিন্তু মালদায় প্রবেশ করার সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গে যখন এটা প্রবেশ করবে তখন এর গতিবেগ থাকবে 48 কিলোমিটার প্রতি ঘন্টা, এর কাছাকাছি গতিবেগ থাকতে পারে, অর্থাৎ এটা কিন্তু শক্তি বাড়াবে, এবং যে নিম্নচাপটি বঙ্গোপসাগর থেকে উঠবে এটার সঙ্গে কিন্তু এটা মিশতে পারে, এবং আগামীতে এটা ওই নিম্নচাপের সঙ্গে মিশে উত্তর ভারতের দিকে প্রবেশ করতে পারে। দেখতেই পাচ্ছেন যে এটা বিহার হয়ে কিন্তু উত্তরপ্রদেশের দিকে যাবে, এবং তারপরে আগামীতে কিন্তু মধ্য ভারতের দিকে যাবে, এমনটা কিন্তু আপডেট এখান থেকে উঠে আসছে। একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই, এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াগি বা টাইফুন ইয়াগি এর জন্ম কোথায় হয়েছিল এবং শুরু থেকে এটা কোন গতিপথ ধরে এগোচ্ছিল। দেখতেই পাচ্ছেন যে ফিলিপাইন্সের কাছে কিন্তু এটা জন্ম নিয়েছিল ঘূর্ণাবর্ত আকারে। এটা জন্ম হয়েছিল 1 সেপ্টেম্বর রবিবার, এই সময় কিন্তু এটা জন্ম হয়েছিল। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফিলিপাইন্স দ্বীপগুলো অতিক্রম করে এটা কিন্তু সোমবার পৌঁছে যায় একদম উত্তর দিকে, এবং তারপরে সেখানে গতিবেগ ছিল 81 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে এই দ্বীপগুলো অতিক্রম করে এটা কিন্তু পৌঁছায় দক্ষিণ চীন সাগরে, যেখানে মঙ্গলবার 3 তারিখ 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কিন্তু এগোচ্ছিল। এরপরে বুধবার এর গতিবেগ বৃদ্ধি পায় 145 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এটা এগোয়, এবং সেই সময় কিন্তু এটা ক্যাটাগরি 1 সাইক্লোন বা ক্যাটাগরি 1 হ্যারিকেনে কিন্তু পৌঁছায়। ঠিক আছে, এরপরে পরের দিন বৃহস্পতিবার 5 তারিখ 5 সেপ্টেম্বর এটা কিন্তু 233 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগোয়, এবং সেই সময় এটা ক্যাটাগরি 4 হ্যারিকেনে পরিণত হয়। নেক্সট এখানে বলা হয়েছে যে দেখতে পাচ্ছেন এরপরে এটা 233 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চীনের যে দ্বীপ অঞ্চল রয়েছে এই অঞ্চলের কাছাকাছি চলে আসে, এবং তখনও কিন্তু ক্যাটাগরি 4 হ্যারিকেন এটা ছিল। এবং তারপরে দেখতে পাচ্ছেন এই দ্বীপ অঞ্চল অতিক্রম করে, এবং সেই সময় কিন্তু 225 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে এগোচ্ছিল, এবং তখনও কিন্তু ক্যাটাগরি 4 ছিল। এবং এই দ্বীপ পেরোনোর পরও কিন্তু এই যে অঞ্চলটি রয়েছে দক্ষিণ চীন সাগরে, তখন গতিবেগ ছিল 209 কিলোমিটার প্রতি ঘন্টা, তখনও কিন্তু ছিল ক্যাটাগরি 4 হ্যারিকেন। ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছেন যে এটা একদম ভিয়েতনামের উত্তর উপকূলে চলে আসে, এবং দেখতে পাচ্ছেন আজকে 27 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 11টার দিকে এটা কিন্তু 201 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে উত্তর ভিয়েতনাম উপকূলে ক্যাটাগরি 3 হারিকেন রূপে কিন্তু এটা আছড়ে পড়ে। তো বুঝতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর রূপে আছড়ে পড়েছে, এবং এই মুহূর্তে কিন্তু একটু ভেতরে চলে গেছে, ভিয়েতনামে কিন্তু ভূভাগের ভেতরে প্রবেশ করেছে, এবং ধীরে ধীরে কিন্তু পশ্চিম দিকে তারপরে ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিকে এগোবে, এমনটা কিন্তু আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার মডেল আপডেট দিচ্ছে। এবারে আপনাদেরকে দেখাবো এই শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে কোন কোন দেশে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ভিয়েতনাম জুড়ে কিন্তু ভারী বৃষ্টি এবং ভারী ঝড় হচ্ছে, এবং আগামীতে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে রাতের দিকে এটা কিন্তু ওই ভিয়েতনামের ওপরই থাকবে। তারপরে আগামীকাল 8ই সেপ্টেম্বর রবিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম ভিয়েতনামের পশ্চিম দিকে চলে যাবে, এবং সেই অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছেন যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এবং এই অঞ্চল জুড়ে কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের পর এটা কিন্তু ভিয়েতনাম বর্ডার সংলগ্ন লাওস বর্ডারের কাছে যাবে, এবং ওই অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, ওই অঞ্চলে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আগামীকাল রাতে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম বর্ডার এরিয়ায় পৌঁছাবে, অর্থাৎ ভিয়েতনাম লাওস এবং সংলগ্ন চায়না বর্ডার এই অঞ্চলে পৌঁছাবে, এবং এই অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টি এবং সেই সঙ্গে ঝড় তাণ্ডব চালাবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি 9 তারিখ 9 সেপ্টেম্বর সোমবার সকালে এটা কিন্তু পৌঁছাবে
মায়ানমারের দিকে। দেখতে পাচ্ছেন মায়ানমারের পূর্ব যে সাইডটা রয়েছে, মায়ানমার সংলগ্ন চীন বর্ডার, সংলগ্ন লাওস বর্ডার এবং সংলগ্ন থাইল্যান্ড বর্ডার, এই অঞ্চলে পৌঁছাবে এবং ওই অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সট 9 তারিখ দুপুরে এটা কিন্তু পৌঁছাবে মায়ানমারের পূর্বাংশে। 9 সেপ্টেম্বর রাতে এটা কিন্তু সম্পূর্ণ মায়ানমারে পৌঁছে যাবে এবং মায়ানমারের পূর্বাঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 10 তারিখ মঙ্গলবার সকালে এটা কিন্তু মায়ানমারের ওপরই থাকবে এবং মায়ানমার জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপরে 10 তারিখ দুপুরে এটা কিন্তু ধীরে ধীরে পশ্চিম দিকে সরবে এবং 10 তারিখ রাতে আমরা দেখতে পাচ্ছি মায়ানমার সংলগ্ন ভারতের যে বর্ডার এরিয়া রয়েছে সেখানে কিন্তু পৌঁছাবে। এরপরে 11 তারিখ 11 সেপ্টেম্বর বুধবার সকালে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু উত্তর পূর্ব ভারতে প্রবেশ করবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি, আপনাদের একটু জুম করে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন যে উত্তর পূর্ব ভারতের মণিপুর এবং সংলগ্ন এখানে দেখতে পাচ্ছি আসামের শিলচর, এদিকে বাংলাদেশের সিলেট বিভাগ, এই অঞ্চলের উপর কিন্তু প্রবেশ করবে এবং এই অঞ্চল জুড়ে একই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই অঞ্চল জুড়ে, দেখতে পাচ্ছেন। তারপরে বুধবার দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে এগোবে এবং এটা কিন্তু পৌঁছাবে মেঘালয়ের দিকে, মেঘালয়ের দিকে পৌঁছাবে। তারপরে 11 তারিখ রাতে এটা মেঘালয় জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টি দেবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 12 সেপ্টেম্বর সকালে এটা কিন্তু বাংলাদেশের ময়মনসিংহ, এদিকে মেঘালয়, রংপুর, বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টি দেবে, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি 12 তারিখ বৃহস্পতিবার দুপুরের দিকে কিন্তু এটা আরও পশ্চিম দিকে সরবে এবং বাংলাদেশের রংপুরে ভারী বৃষ্টিপাত হবে এই অঞ্চলে, একই সঙ্গে আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, ঠিক আছে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে 12 তারিখ বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটু পশ্চিম দিকে সরবে এবং আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি রয়েছে, আপনাদের একটু দেখিয়ে দিই। দক্ষিণবঙ্গে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি রয়েছে, দেখতে পাচ্ছেন যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে বাঁকুড়া, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, এই অঞ্চল জুড়ে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 12 সেপ্টেম্বর রাতে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটির সঙ্গে মিশছে এবং ধীরে ধীরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে এটা কিন্তু পশ্চিম দিকে সরবে, অর্থাৎ বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ড ওইদিকে কিন্তু প্রবেশ করবে।